গত 2 মাস পর পর পিরিয়ড মিস করার পরই আমার সন্দেহ হলো। এরপর যখন খাওয়ায় অরুচি আর বমি শুরু হলো, তখন বুঝতে আর বাকি রইল না যে কি ঘটতে যাচ্ছে। তবু ফার্মেসি থেকে প্রেগনেন্সি কিচেনের টেস্ট করলাম। কি সর্বনেশে কথা! যা ভেবেছি ঠিক তাই, কনসিভ করে ফেলেছি আমি। এখন কি হবে আমার? বাসায় কেউ জানে না আমার আর আমানের বিয়ের ব্যাপারে। গোপনে বিয়ে করেছি আমরা। শুধুমাত্র আমানের কাজিন, আমার বেস্ট ফ্রেন্ড নিতু জানে বিষয়টা। ও নিজেও সাক্ষী ছিল আমাদের বিয়ের। আমানকে এই মুহূর্তে জানানো যাবে না। ওর বিসিএস পরীক্ষা ফ্রিলিতে উত্তীর্ণ হয়েছে, কদিন পর রিটেন। আমান বলে রেখেছে কোনোভাবেই যেন ওকে ডিস্টার্ব না করা হয়। আমিও ডিস্টার্ব করতে চাই না, কিছুতেই না। কারণ এবার ওর বিসিএসটা শেষ হয়ে গেলেই সে বাসায় আমাদের বিয়ের ব্যাপারটা জানাবে বলেছে। তখন আর তার পরিবার তাকে বাধা দিতে পারবে না। 2.5 মাস আগে আমাদের দেখা হয়েছিল। আমরা তখন একসাথে ছিলাম ওর এক বন্ধুর বাসায়। সেই দিনই সে এইসব বলেছিল। তোর না, তুমি কি চাও না আমাদের সম্পর্কটা দ্রুত সবাই মেনে নিক? আমি বললাম, চাইবো না কেন? আমি তো চাই। আজকে যদি সবাই মেনে নিত। আমার মৃদু হেসে তখন বলল, অত সহজে কেউ মেনে নেবে না। আমার বাবা মাকে তো চেনো না, মেরে ট্যাং গুঁড়ো করে দিবে, ত্যায্য করে ছাড়বে একেবারে আমায়। তবে কি কোনোদিনই আমরা আমাদের বিয়ের ব্যাপারে জানতে পারবো না কাউকে? আমায় তার কাছে টেনে নিয়ে বলল, এই ব্যবস্থাই করছি জান, রাত দিন খাটাখাটনি করছে। এবার পলিতে টিকে গেছে, কত দিন পর রিটেন। তুমি যদি দোয়া করো আর হেল্প করো, তবে এসব রিটেন ফিটেনে টিকে কোনো ব্যাপার না। আমি ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। আমান এবার বলল, আমায় সাহায্য করবে তুমি? করব, 100 বার করব। তুমি আমার জন্য অত কিছু করছো, আর আমি এইটুকু সাহায্য করতে পারবো না তোমায়? হ্যাঁ, বেশি কিছু করতে হবে না, শুধু আমাদের যোগাযোগ বন্ধ থাকবে। আসলে তোমার সাথে কথা বললে আমার মন সবসময় তোমার কাছেই পড়ে থাকবে, তখন আর পড়াশোনায় মন বসাতে পারবো না। আমি হেসে বললাম, এই কথা, কোনো ব্যাপার না। তোমার জন্য আমি এর চেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে পারি। আমান তখন আমায় কাছে টেনে নিল আর কপালে চিবুকে চুমুক খেতে খেতে বলল, আমি জানি তুমি পারবে, এজন্যই তোমায় ভালোবেসেছি, ভালোবেসে বিয়ে করেছি, আমার আপন মানুষ করেছি। কিন্তু এই মুহূর্তে আমার ভয় করছে। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আর এই খবরটা ওকে না জানি পরে তো আবার বিপদে পড়বো না তো? এর ভালো সমাধান দিতে পারবে নিতু। নিতুর সাথে কথা বললেই হবে। ও নিজেই তখন আমানের সাথে কথা বলবে, আমানকে বিষয়টা জানিয়ে রাখবে। জানানোর প্রয়োজন অনুভব না করলে জানাবে না। সেদিন রাতেই আমি নিতুর নাম্বারে ফোন করলাম। নিতুকে বললাম, নিতু, তোর সাথে জরুরি কিছু কথা আছে, তুই কাল সকালে আমার হোস্টেলে আয়। নিতু বলল, আমার একটু সমস্যা আছে, আমি পরশুদিন তোর ওখানে আসবো। নিতু পরশুদিন এলো না, এলো তার 1 সপ্তাহখানেক পর। এসে বলল পরিবারে অনেক ঝামেলা ছিল, এই জন্যই আসতে পারেনি। আমি বললাম সমস্যা নাই। তারপর শুরু করলাম আসল কথা। নিতুকে ডেকে নিরালায় নিয়ে বললাম, নিতু, একটা সর্বনাশ হয়ে গেছে। নিতু বলল, কি হইছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি মা হতে যাচ্ছি। নিতু ফিক করে হেসে উঠল। তারপর আমার মাথায় চাটি মেরে বলল, সিরিয়াসলি? আমি বললাম, তো কি, তোর সাথে আমি ফান করছি? আমার জানে সব? নিতু মুখ শুকনো করে কথাটা বলল। আমি বললাম, না, ওকে তো জানানো নিষেধ। ওর ওপর এমনিতেই প্রেশার, পড়াশোনার, পরীক্ষা, কত টেনশন। নিতু আবারও হেসে উঠল। তারপর বলল, ভালো করেছিস, না জানানোই ভালো। পরীক্ষা দিয়ে ক্যাডার হয়ে রেজাল্ট শোনাতে এসে দেখবে বউ বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়েছে। নিতু আবার হাসতে লাগলো। আমি বললাম, নিতু, তুই কি মনে করিস আমানকে এই বিষয়ে কিছু জানানো উচিত? নিতু শুকনো গলায় বলল, এটা তুই ভেবে দেখ, কারণ ওর ভালো ফলাফলের ওপর তোদের ভবিষ্যৎ নির্ভর করছে। তবুও তুই যদি চাস জানাতে, তবে সমস্যা নাই, আমিও জানাতে পারি। আমি ততক্ষণ বললাম, না না, তবে আর এইসব জানানোর প্রয়োজন নাই, সময় হলে এমনি জেনে নিবে। নিতু আমার একটা হাত ধরে তখন আমার দিকে তাকালো। তারপর বলল, তুই আসলেই লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরা সবসময় স্বামীদের মঙ্গল কামনা করে। তারপর বিকেলবেলা নিতু চলে যাওয়ার আগে
আমায় সান্ত্বনা দিয়ে গেল, বলল, তুই টেনশন করিস না, অবশ্য একটা ভয় আছে। কনসিভ যেহেতু করেছিস, পেটের ভিতর বাচ্চা তো বড় হবে। আর বিয়ের ব্যাপারে যেহেতু তোর পরিবার কিংবা আমি ছাড়া কোনো বন্ধু বান্ধব কিছু জানে না, এজন্য তোকে একটু লুকিয়ে থাকতে হবে। সমস্যা নাই, আমি বাসার ব্যবস্থা করে দিব। নিতু এই কথা বলে সেদিন চলে গেল, কিন্তু এরপর থেকে আর তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা গেল না। সময় যাচ্ছে, আমার পেট বড় হয়ে উঠছে। এবার তো মহা বিপদে পড়েছি। মানুষ ইদানিং কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে। না, এখন কেউ সরাসরি প্রশ্ন তোলেনি, কিন্তু তুলতে কতক্ষণ? তাছাড়া বাড়িতেও কেউ জানে না। এবার যদি জেনে যায়, আমার লুকানোর প্রয়োজন। কিন্তু নিতু বলেছিল ও নিজেই সব কিছু ব্যবস্থা করে দিবে। এখন তো তার নাগালও পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোনের সুইচও বন্ধ। এখন আমার টেনশন হচ্ছে, ভীষণ রকমের টেনশন। কি হবে আমার? এই বিপদ থেকে আমি উদ্ধার পাবো কি করে? গতকাল দুপুরবেলা হঠাৎ করে আমার পাশের রুমে এক মেয়ে বলল, এই শোন, তোর কি বিয়ে টিয়ে হয়ে গেছে নাকি? আমি শুকনো হাসি এসে বললাম, এমন মনে হলো কেন তোমার? সে হেসে বলল, তোকে না প্রেগনেন্ট মেয়েদের মতো লাগছে। কথাটা বলে হাসতে হাসতে সে তার রুমে ঢুকে গেল। এবার তো আরও ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছি আমি। এই কথাটা একজন থেকে অন্যজন ছড়াতে সময় লাগবে না। সময় লাগবে না দুশ্চরিত্রা উপাধি নিয়ে হোস্টেল থেকে বহিষ্কার হতেও। বাবা মার কাছ থেকে তো চিরদিনের জন্য ত্যায্য হতেই হবে। এবার আমি কোনো উপায় না দেখেই আমানকে ফোন করলাম। পর 10 বার ফোন করার পরেও সে ফোন রিসিভ করলো না। 11 বারের সময় একজন বয়স্ক মহিলা ফোন রিসিভ করলো। আমি ভয় পেয়ে কেটে দিলাম। এর খানিক পর আবার ফোন দিলে ঠিক আগের মহিলাই ফোন রিসিভ করলো। আমি ভয় পেয়ে আবার ফোন কেটে দিলাম। তারপর আবার দিলে ঠিক একই মহিলা ফোন রিসিভ করলো। আমি এবার উপায়হীন হয়েই বললাম, আন্টি, আমার আছে এখানে। মহিলা খসখসে গলায় বলল, তুমি কে? আমার কাছে কি প্রয়োজন? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আন্টি, আমি আমানের বন্ধু, ওর সাথে পড়ি। আমাদের তো বিসিএস পরীক্ষা। ও আমার নোটটা নিয়েছিল আর কি। ওর কাছ থেকে এটা ফেরত নিতে চাইছিলাম, এই জন্যই ওকে প্রয়োজন। ওই মহিলা তখন ওপাশ থেকে রাগ মাখা গলায় বলল, ফালতু কথা বলার আর জায়গা পাও না মেয়ে। আমার আমান আজ থেকে 3 মাস আগে আমেরিকা চলে গেছে, আর তুমি বলছো তোমরা একসাথে বিসিএস দেবে? তোমার কাছ থেকে সে নোট ধার নিয়েছে? ওপাশ থেকে মহিলার মুখে থেকে এই কথা শোনার পর আমার মাথায় প্রচণ্ড রকম ঘুরতে লাগলো। সারা শরীর জুড়ে কেমন মর ঘাম দিয়ে উঠল এবং তৎক্ষণাৎ আমার বমি হলো। বমির পর আমি এলিয়ে পড়লাম বিছানায়। আমার পাশের রুমে এক মেয়ের সঙ্গে সঙ্গে আমায় হসপিটালে নিয়ে গেল। বাবা মাকেও সে ফোন করেছে। বাবা মা হসপিটালে আসছে। ডাক্তার আমায় দেখছে, টেস্ট দিয়েছে। আমি জানি একটু পর ডাক্তার কি বলবে, কিন্তু ভয় পাচ্ছি বাবা মার কথা ভেবে। তারা এসে যখন জানবে শহরে পড়াশোনা করতে এসে তাদের আদরের একমাত্র মেয়ে এখন প্রেগনেন্ট হয়ে বসে আছে, তখন কি অবস্থা হবে তাদের? কিংবা আমার সাথেই তাদের আচরণ কীরকম হবে? হোস্টেলের সব কজন যখন বিষয়টা জানবে, তখন বাবা মা পাগলের মতো ছুটে এলেন হসপিটালে। আমার বাবা প্রাইমারি স্কুল টিচার, এমনিতে সীমাহীন ধৈর্য বাবার, কিন্তু আজ বাবা কেমন জানি পাগলের মতো হয়ে গেলেন। হসপিটালে এসে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, কি হয়েছে আমার মার? কি হয়েছে? ডাক্তার সাহেব বললেন, ভাই, অত উত্তেজিত হয়ে উঠছেন কেন? ভয়ের কিছুই নেই, বরং আপনার জন্য সুখবর আছে। আগে দোকান থেকে গিয়ে মিষ্টি নিয়ে আসুন, তারপর সুখবর শুনবেন। বাবা অবাক হয়ে বললেন, মিষ্টির মা কেন? আগে নিয়ে আসুন না, তারপর বলছি। মেয়েকে নিয়ে টেনশন করবেন না, সে পুরোপুরি সুস্থ। মিষ্টি ছাড়া আপনাকে সুখবর দেওয়া যাবে না। বাবা আলহামদুলিল্লাহ বলে মিষ্টি আনতে চলে গেলেন দোকানে। মা বোকার মতো দাঁড়িয়ে আছেন ডাক্তারের সামনে। বাবা মিষ্টি এনে ফিরে আসার পর ডাক্তার বললেন, আসুন, আমার সাথে আসুন আপনারা। বাবা মাকে নিয়ে ডাক্তার আমার কাছে এলেন। এরপর এসে বাবাকে বললেন, আপনি নানা হতে যাচ্ছেন, এখন আলহামদুলিল্লাহ বলে মেয়েকে মিষ্টি খাইয়ে দিন। ডাক্তারের মুখ থেকে কথাটা শুনেই বাবার মুখটা কেমন মলিন হয়ে উঠল। চোখ দুটো হয়ে উঠল লাল, রাগে রাগে। সঙ্গে সঙ্গে বাবার হাত থেকে মিষ্টির প্যাকেট দুটো মাটিতে ঝপ করে পড়ে গেল। আর বাবা আমার কাছে এসে আমার গাল দুটো শক্ত করে চড় বসিয়ে দিয়ে বললেন, ডাক্তার কে বলছে এসব? আমি চুপ করে রইলাম।
শুধু চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়ল কফোটা গরম রংহীন জল। বাবা আর কথা বললেন না। মিষ্টির প্যাকেটের মতো তিনি ঝপ করে বসে পড়লেন ফ্লোরে। এবার মা এলেন আমার কাছে। তারপর আমার চুল টেনে ধরে নাকে মুখে জ্বর বসিয়ে দিতে দিতে বলতে লাগলেন, তুই আমার মেয়ে হয়ে এসব করেছিস? আমি ভাবতেও পারছি না। ইচ্ছে করছে এক্ষুনি তোকে গলা টিপে মেরে ফেলি। ডাক্তার সাহেব এতক্ষণে বিষয়টা বুঝতে পারছিলেন না, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছেন আসল ঘটনা। আসল বললে ভুল হবে। তিনি হয়তো মনে করেছিলেন, ধারণা করেছেন আমি বিবাহিত, বহির্ভূত কোনো একটা ছেলের সাথে বেড শেয়ার করে কনসিভ করেছি। ডাক্তার সাহেবের মুখ কেমন লাল হয়ে যেতে দেখা গেল। মা এবার আমার চুলে শক্ত করে টেনে ধরে বললেন, কার সাথে এসব করেছিস বল? আমি কিছু বলতে পারছি না, ঠোঁট কাঁপছে থরথর করে। মা আমার মাথার চুল আরো শক্ত করে টেনে ধরেছে, যেন টেনে টেনে আর ছিঁড়েই ফেলবে আমার মাথার সব কয়টা চুল। আমার চুপ থাকতে দেখে মা আবার আমার গালে জল বসিয়ে দিয়ে বলতে শুরু করলেন। এবার আমি কেঁদে উঠলাম। মা আমার মুখে তখন থুতু ছিটিয়ে দিয়ে বললেন, হারামজাদি, বেহাইয়া, লজ্জা শরম নাই তোর? গলা ছেড়া কান্নাকাটি শুরু করছস যে আবার? বাবা ফ্লোরের উপর বসা থেকে মাথায় হাত দিয়ে ঠোকা দিতে দিতে বিলাপ করে বললেন, এই কাজটি করার আগে একটিবারও মনে পড়লো না তোর বাবার কথা? তোর বাবা যে এলাকার একজন আদর্শ শিক্ষক, তা তুই ভালো করেই জানিস। মানুষ আমায় নিয়ে গর্ব করে বুক ফোটায়, চায়ের স্টলে আমায় ডেকে নিয়ে বসায়, চা বিস্কুট খেতে দিয়ে তারা বলে স্যারের ছেলে মেয়ে দুইটা ফেরেশতার মতন। শহরে থাইকা লেখাপড়া করে অথচ কি নম্রভদ্র, দেখলে মন গলে যায়। মন থাইকা আপনা আপনি দোয়া আসে। এবার মানুষ যখন শুনবে আমার মেয়ে বিয়ে শাদী ছাড়াই এইসব সর্বনাশ করেছে, তখন এই প্রশংসা কোথায় যাবে? আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে রে? তোর না কাজটা করার আগে একটিবারও ভেবে দেখলি না তুই কার সন্তান? আমি কি করব, কি বলবো? কাঁদছি। কান্না ছাড়া যে আমার কিছু করার নাই এখন। ডাক্তার সাহেব এবার বাবার হাতটা ধরলেন, তারপর বললেন, ভাই, মেয়েটা না হয় একটা ভুল করে ফেলেছে। এই যুগের মেয়ে অত কিছু বোঝে না। তাছাড়া ওর বয়সী বা তেমন কি হয়েছে, বোঝ কম। এখন বিলাপ না করে চিল্লাচিল্লি বন্ধ করে সমাধান খুঁজুন। এই দেশের মানুষ ভয়ঙ্কর রকমের খারাপ। এরা যখন একটা ঘটনার আঁচ পাবে, তখন দেখবেন সারা দেশে ঢোল পিটিয়ে বলে বেড়াবে, জনে জনে বলবে অমুক মাস্টার মেয়ে এই কুকর্ম করেছে। ছি ছি ছি। ডাক্তার সাহেব ভুল বলেননি, কিন্তু তার কথাগুলো শুনে আমার খারাপ লাগছে। আমি তার অবৈধভাবে সম্পর্ক স্থাপন কিছু করিনি, বিয়ে করেছি। কিন্তু লুকিয়ে চুরিয়ে বিয়েটা যে আমাদের সমাজের কাছে এখনো ভালো কিছু নয়। আর ভালো কিছু হবেই বা কী করে? এইসব লুকিয়ে চুরিয়ে বিয়ের ভবিষ্যৎটাই বাকি। এই যে আমি লুকিয়ে বিয়ে করলাম, এখন আমার বড় উধাও। বিসিএস দেওয়ার নাম করে যোগাযোগ বন্ধ করে রেখে বর চলে গেছে আমেরিকায়। পেটে দিয়ে গেছে এক সন্তান। এখন এই সন্তানের ভবিষ্যৎই বাকি। ডাক্তার কেবিন থেকে চলে গিয়েছেন। আমার শরীর এখন সুস্থ। মায়ের কাছে আমি সব বলেছি, বাবাও শুনেছেন সব কিছু। শুনে মা বলেছেন, এত বড় সাহস করলি কিভাবে? কেন বিয়ে করেছিলি গোপনে? আমাদের জানাসনি কেন? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ছেলে বেকার ছিল। তাছাড়া আমি মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। পড়াশোনার অনেক বাকি। আমায় নিয়ে তোমাদের কত স্বপ্ন। আমার মুখ থেকে বাবা কথাটা কেড়ে নিলেন। বাবা বললেন, স্বপ্ন? তোকে নিয়ে আমাদের স্বপ্ন। গোপনে বিয়ে করে এত বড় একটা ঘটনা ঘটিয়ে আমাদের স্বপ্ন তুই একেবারে পূরণ করে দিয়েছিস। বাহ মা বাহ, তোকে নিয়ে গর্বে আমার বুক ফুলে উঠেছে। বাবা কথাগুলো বলে কেঁদে উঠলেন, হাও মাও করে কেঁদে উঠলেন। কাঁদার সময় বাবাকে কেমন বোকাশোকা দেখাচ্ছে। মনে হচ্ছে আল্লাহর দুনিয়ায় এমন ব্যথিত অসহায় মানুষের দ্বিতীয়টি নাই। মাও কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, তোর ভাই নেহালকে এখনো কিছু শোনায়নি। ও যা রাগী, শুনলে কি হবে ভাবতে পারছিস? তোকে গলা টিপে মেরে ফেলবে একেবারে, তারপর নিজেও মরবে। আমিও কাঁদছি, নাকে মুখে কাপড় চেপে ধরে কাঁদছি। মা এবার বললেন, ওই নাম্বারটা দে, ফোন ধরিয়ে দে আমায়। ওই শুয়োরটার মার সাথে আমি কথা বলবো, দেখি কেমন সন্তান জন্ম দিয়েছে সে। আমি ভয়ে ভয়ে ওই নাম্বারে ফোন দিলাম। ফোন সুইচ অফ। মা রেগে মেগে আগুন হয়ে বললেন, ওদের বাড়ির ঠিকানা বল, কোথায় ওদের বাড়ি? আমি খানিক সময় চুপ থেকে বললাম,
ময়মনসিংহের ফুলপুরে, কিন্তু ওরা ঢাকায় থাকে। মিরপুর একে ওদের বাসা। মা বাবা বললেন, তুমি তুমনার কাছে থাকো, আমি মিরপুর থেকে আসছি, দেখে আসি ওই বেজন্মাটার মাকে আর ওই কামজাত মেয়েটাকেও। নাগালে পেলে কান ধরে হারামজাদিকে এখানে নিয়ে আসবো। মা সন্ধ্যাবেলায় গেলেন মিরপুর, ফিরে এলেন রাত 12টার সময়। তার মুখে বিরস, শরীর জুড়ে ক্লান্তির ছাপ। মা এসে বেডের উপর ধপ করে বসে পড়ে বিলাপের করুণ স্বরে বললেন, নাই, মিরপুরে এদের কেউ নাই। বাবা বললেন, কোথায় আছে? কোনো তথ্য বের করতে পারছো? না, বাসার মালিকও কিছুই জানে না, শুধু জানে ওরা বাসা ছেড়ে দিয়েছে। বাবা আমার মাথায় হাত দিয়ে বিলাপ করতে করতে ধপ করে বসে পড়লেন। মা বললেন, অত কিছু ভাবলে আর হবে না, এলাকার মানুষ এখনো কিছু জানে না। সময় থাকতে একটা কিছু করতে হবে। তুমি বাড়ি থেকে আরো টাকা পয়সা আনাও। আজ রাতের ভিতর অ্যাবর্শন করাতে হবে। তারপর হসপিটালে 2-4 দিন থেকে ওকে সুস্থ করে নিয়ে গ্রামে চলে যাব একেবারে। গ্রামে গিয়ে ওর বিয়ে দিয়ে দিব। বাবা কম্পিত গলায় মাকে বললেন, আমেনা, তুমি না গুনাহ হবে এই ভয়ে একটা পিঁপড়াও মারো না। এখন কি করে বলছো একটা রক্ত মাংস আস্ত মানুষকে মেরে ফেলবো? মা উত্তেজিত গলায় বললেন, এখন 7-5 ভাবলে হবে না, আগে মান সম্মান রক্ষা হোক। মান সম্মান না বাঁচলে আবার কিসের জীবন? কথাগুলো বলে আবার মা কেঁদে উঠলেন আর আমার পিঠে কিল বসিয়ে দিতে দিতে বললেন, কেন এসব করলি তুই? কেন করলি? আমি চুপ করে আছি। এখন আর কাঁদতেও পারছি না। চোখ শুকিয়ে গেছে আর ভেতরটা কাঁদছে, খুব করে কাঁদছে। আর মনে পড়ছে আমানের কথা। আমানকে এখনও আমি পুরোপুরি দোষী ভাবতে পারছি না, ভাবতে কষ্ট হচ্ছে। আমি বরং নানান যুক্তি দাঁড় করাচ্ছি। এমনও তো হতে পারে আমার নিজেকে যোগ্য করে তুলতেই আমেরিকায় চলে গেছে, ওখান থেকে অনেক টাকা পয়সা অর্জন করে দেশে আসবে, তারপর আমাকে চমকে দিয়ে সবার সামনে এসেই হুট করে উপস্থিত হবে, তারপর বলবে চলো। আমি বলবো কোথায়? সে বলবে আমাদের বাড়িতে। তারপর বাড়ির সবাই আমাদের বরণ করে নেবে, আর একদিন পরে আমায় নিয়ে আমেরিকায় উড়াল দিবে। আরেকটা দিন আমি মাকে নিয়ে হসপিটালে কাটালাম। বাবা গেলেন ফুলপুরে। ওখানে গিয়ে আমাদের বাড়ির ঠিকানা খুঁজলেন, কিন্তু কোনোভাবেই ওদের খোঁজ খবর বের করতে পারলেন না। অবশেষে ব্যর্থ মানুষের মতো তিনি ফিরে এলেন হসপিটালে। ঠিক হলো অ্যাবর্শন করা হবে। আমার পেটের ভেতরে থাকা বাচ্চাটা নষ্ট করে ফেলা হবে, মেরে ফেলা হবে ওকে। ভাবতে আমার ভেতরটা কেঁপে উঠছে। মনে হচ্ছে এমন পাপ করার চেয়ে দোজক লাভ করা অনেক ভালো। আমি কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে মাকে বললাম, ও মা, কি করতে চাইছো তোমরা? আমি মানবো না মা, কিছুতেই মারতে দিব না ওকে। মা তার মুখটা ভেঙচিয়ে আমার গালে একটা শক্ত করে চড় দিয়ে বললেন, হারামজাদি বেহাইয়া মাইয়া, লজ্জা করে না তো এইসব বলতে? সন্তান জন্ম দিলে এই সন্তানের পরিচয় দিবি কি? মানুষ তো জানতে চাইবে সন্তানের বাপ কে। তুই কি বলবি? বাপ নাই, বাপ ছাড়া সন্তান জন্ম দিছস। তোরে কলঙ্ক নিয়ে তুই কই যাবি? কে তোরে গ্রহণ করবে? আমি হাওমাও করে কাঁদছি আর নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলছি। মা বললেন, ভুল করার পর এইসব করে লাভ নাই। এখন ঠান্ডা হ, একটু পর নাচ আসবো, তোর অ্যাবর্শন হবে, এটাই ফাইনাল। বাবাও কিছু বলছে না, চুপ করে আছেন। তাকে দেখে বোঝা যাচ্ছে তিনিও নিরুপায়। সত্যি কথা বলতে বাবা মা দুজনেই একটা অনাগত সন্তানের জীবন নাশের চেয়ে তাদের কিংবা আমার মান সম্মান ইজ্জত নিয়েই ব্যস্ত। আমি বাবাকে এবার ডেকে বললাম, কেঁদে কেঁদে বললাম, বাবা, ও বাবা, তুমি মাকে বুঝিয়ে বলো না প্লিজ, আমি কি করে আমার এই ক্ষতিটা করব। বাবা তার চোখ মুছতে মুছতে কেবিন থেকে বেরিয়ে চলে গেলেন বাইরে। আমি জানি তিনি সত্যি সত্যি নিরুপায়, তার কিছুই করার নাই, কারণ তাকে সমাজে বসবাস করতে হবে। আর সমাজে বসবাস করতে হলে এমন 2-4টা প্রাণনাশ কোনো ব্যাপার না। এইসব প্রাণনাশের চেয়ে নিজেদের সম্মান বাঁচানো বেশি জরুরি। নার্স এসে গেছে, ওরা আমায় কোথায় যেন নিয়ে যাবে, অন্য কোনো রুমে, ওখানে অ্যাবর্শন করাবে। আমি এবার চিৎকার করে কেঁদেই যাচ্ছি। মার হাতটা শক্ত করে ধরে অনুনয় করে বলছি, ও মা, মা গো, ও মা, তোমার পায়ে পড়ি গো মা, তুমি আমার এই ক্ষতি করো না। মা কাঁদছেন, কেঁদে কেঁদে নার্সদের বলছেন, যাও, তোমরা ওকে নিয়ে যাও।
আমি জান প্রাণ ছেড়ে চিৎকার করে বললাম, না, আমায় তোমরা নিয়ে যাবে না। ওরা আমার কথা শুনলো না। ওরা আমায় নিয়ে যেতে লাগলো টেনে টেনে। একটা নার্স আমার দিকে তাকিয়ে মুখটা কেমন করে বলে উঠল, আকাম যখন করেছিলেন তখন খেলা ছিল না। ছি ছি, এখন আবার গলা ছেড়ে চিৎকার করেন। আমি বললাম, চুপ করো বলছি, যা তা বলছো। ওই নার্স আমার দিকে তাকিয়ে তার কানে হাত দিয়ে বলল, তবা তবা আস্তাগফিরুল্লাহ, এটা দেখে চুরি মেয়ে বড় গলা। নষ্টামি করে পেট বাঁধালেন আপনি, এখন দোষ আমার। নষ্টামি করেছি মানে? নষ্টামি না করলে পেটে বাচ্চা আসলো কেমনে গায়েব থেকে? আমার যা রাগ পেল এবার, আমি ওকে ধমক দিয়ে বললাম, একদম চুপ করো স্টুপিড। নার্স মেয়েটা খিলখিল করে হেসে উঠে অপর নার্সটিকে বলল, ম্যাডামের রাগ পাচ্ছে। আহারে আহারে। তারপর দুজন নার্সে হি হি করে হেসে উঠল। আমাকে নিয়ে যাওয়া হলো হসপিটালের একটা পরিত্যক্ত এবং অন্ধকার প্রকোষ্ঠে। ওখানে এক গাইনি মহিলা ডাক্তার এসেছেন। এই ডাক্তারের মুখের ভাষা আরও বিচ্ছিরি। আমার খুব খারাপ লাগছিল তখন। ভাবতেও কষ্ট হচ্ছিল, আমার নিজের সন্তানকে আমি খুন করতে সাহায্য করছি। এই জন্য আমি কাঁদতে কাঁদতে ডাক্তার মহিলার পায়ে পড়ে গেলাম। বললাম, আপু প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আপনি আমার এত বড় ক্ষতিটা করবেন না। ডাক্তার মহিলা ধমক দিয়ে বললেন, চুপ, একদম চুপ। আপনার কোনো কথা আমি শুনতে পারবো না। আপনার গার্ডিয়ান যা বলেছে তাই করতে হবে আমার। আমি কি করব আর? চোখ বন্ধ করে হাউমাউ করে কাঁদতে লাগলাম। অ্যাবর্শনের ব্যাপারটা যতটা সহজ মনে করতাম, আমি ততটা সহজ না, কিন্তু খুব কঠিন। ডাক্তার যখন কাজ শুরু করলো তখন আমার কষ্ট হচ্ছিল। মনের ব্যথার কাতারে আল্লাহকে ডাকতে লাগলাম আমি। আর কেবল তখন মনে হচ্ছিল, আমার চেয়ে তো আমার সন্তানটা কষ্ট বেশি পাচ্ছে। জীবন্ত শিশুকে ওরা খুঁচিয়ে খুঁচিয়ে মারছে। এই শিশুর আর্তনাদ আমি শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। সেই শিশুর কান্না কিংবা আর্তনাদ যেন আমার কানে না আসে, তাই আমি চিৎকার করতে লাগলাম। ডাক্তার তখন ধমক দিলেন আমায়, বললেন, চুপ করুন বলছি। কিন্তু আমি কিছুতেই চুপ করতে পারছিলাম না। ব্যথায় কোকিয়ে উঠতে বারবার নিজের শরীরের ব্যথা না, আমার সন্তানের শরীরের ব্যথা। ডাক্তার এবার বললেন, আপনাদের মতো মেয়েদের পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো। বাপ মায়ের মুখে চুলকানি দিয়ে আবার চেঁচাচ্ছেন। তখন হচ্ছিল না যখন প্রেমিকের সাথে এসব করছিলেন? আমি চাপার রাগ নিয়ে বলতে চাইছিলাম, আপনি ভুল বুঝছেন, আমি কোনো প্রেমিকের সাথে নোংরামি করিনি। এই সন্তানের বাবা আমার স্বামী। কিন্তু এই কথাটা আমি বলতে পারলাম না। এর আগে তীব্র শোকের ঘোরে আমার এক পাটির দাঁতের সাথে অপর পাটির দাঁত লেগে গেল। সারা শরীর কাঁপতে লাগলো। মনে হলো এখনই আমি সেন্সলেস হয়ে যাব। এর ঠিক 5 মিনিট পর আমি সেন্সলেস হলাম। সেন্স ফেরার পর দেখি আমি সেই আগের কেবিনে। আমার সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছে, মাথা ভার হয়ে আছে, পেটে তীব্র ব্যথা। মা আমার সামনে বসে আছেন, বাবা বিছানার এক পাশে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন। কি মনে করে হঠাৎ পেটের উপর হাত দিলাম। আজ সকালবেলাও যে পেটখানা ভরা ছিল, এই পেট এখন খালি। আমি গলা ছেড়ে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে বললাম, মা, ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? মা বিরক্তি মুখে বললেন, আর ভালো লাগছে না কিন্তু। আরেকবার যদি সন্তান নিয়ে কিছু বলবি, তবে কিন্তু তোকে এখানেই ফেলে রেখে আমরা চলে যাব। মার কথাটা শুনে আমার শরীরটা জমে উঠল। আমার নিজের জন্মদাত্রী মা কিভাবে এত নিষ্ঠুর একটা কথা বলতে পারলেন? হসপিটাল থেকে ছুটি দিলে মা বাবা আমায় নিয়ে বাড়ি চলে গেলেন। তারপর মা চারিদিকে খটক লাগিয়ে দিলেন। 3 মাসের ভেতর যে করেই হোক তিনি আমার বিয়ে দিবেন। ততদিনে আমার শরীরও ভালোভাবে সেরে উঠবে। কিন্তু শরীর সারলেও কি আদৌ মন সেরে উঠতে পারবে? আমি কি বলতে পারবো আমার পুরনো স্মৃতিগুলো? আজকাল আমানের কথা মনে পড়ে না, মনে পড়ে শুধু ওই দিনটির কথা, যেদিন আমার অ্যাভার্শন হয়েছিল। নিজের সন্তানকে খুন করেছিল ওরা আমার সামনে। রাত প্রায় 2টো। হঠাৎ আমি চিৎকার করে কেঁদে উঠলাম। ইচ্ছে করে এমন করিনি, অনেক চেষ্টা করে এসব বলে থাকতে,
চেষ্টা করেছি কান্নাটা চেপে রাখতে, কিন্তু সম্ভব হয়নি। আমার কান্না শুনে মা চমকে গিয়ে জেগে উঠলেন। বাবা সুইচ টিপে বাতি চালিয়ে আমার ঘরে এলেন। মা শুয়েছিলেন আমার সাথেই। তিনি আমার সাথেই থাকেন সব সময়। ভয় পান না জানি আবার কখন গলায় দড়ি টড়ি দিয়ে চুলে পড়ি। মা বললেন, কি হয়েছে তন্নার? কি হয়েছে রে মা? আমি নাকে ওড়না চেপে ধরে কান্না লুকাতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। যতই কান্না লুকাতে চেষ্টা করছি ততই প্রকাশ হয়ে যাচ্ছে। বাবা এসে বললেন, দুঃখ স্বপ্ন দেখেছিস? আমি কথা বললাম না। মা আমার হাত নাড়া দিয়ে বললেন, তবে কাঁদছিস কেন? আমি কান্না ভেজে গলায় বললাম, ওকে ভুলতে পারিনি মা, সব সময় মনে পড়ে। মা রাগান্বিত স্বরে বললেন, যার জন্য এত কিছু হয়ে গেল ওকে ভুলতে পারছিস না? তুই কি মানুষ? আমি বললাম, না মা, আমাকে নয় মা। মা বললেন, তবে কাকে? যাকে আমরা হত্যা করেছি তাকে, আমার সন্তানকে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, আদর করে বললেন, ঘুমিয়ে যা মা, আর কেঁদো না, কাঁদলে শরীর খারাপ করবে। মা আমার সাথে হঠাৎ করে খুব ভালো ব্যবহার করলেন। হয়তোবা তিনি বুঝতে পেরেছেন আমার কষ্টখানি। এই রাতের পর থেকে আমার এক অদ্ভুত রোগ হয়ে গেল। এখন আমি সব সময় আমার পেটের অনাগত সন্তানকে দেখতে পাই ওর অস্পষ্ট শরীর জুড়ে ক্ষত বিক্ষত, চোখগুলো উপড়ে ফেলা, মাথাটা থ্যাতলানো। আমার ভয় করে, বুকের ফাটটা কাঁপতে থাকে ভীষণভাবে। এই ভ্রূণটা আবার আমার সাথে কথাও বলে, কাঁদো কাঁদো গলায় বলে, মা, মা, ও মা। আমার খুব কষ্ট হচ্ছে, ওরা আমায় মেরে ফেলেছে। আমার খুব শখ ছিল পৃথিবীটা দেখার, আমার খুব শখ ছিল তোমাকে মা বলে ডাকার। ও মা, মা গো, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে কেন তোমরা মেরে ফেললে? আমি কোনো উত্তর দিতে পারি না, চুপ করে থাকি। আমার বোনটা তখন অভিমান করে, অভিমানী গলায় বলে, মা, আমি আল্লাহর কাছে তোমার নামে অভিযোগ করব, বলবো আমার মাও আমার খুনের সাথে জড়িত। আমি নিজের মাথাখানা দেওয়ালের সাথে ঠুকতে থাকি, শক্ত করে ঠুকি। কপাল তখন ফুলে যেতে থাকে, লাল হয়ে উঠে, রক্ত জমে ওঠে। মা পাকঘর থেকে দৌড়ে আসেন, আমায় এক পাশে টেনে নিয়ে বলেন, এ কি করছিস তুই তন্না? পাগল হয়ে গেছিস তুই? আমি কাঁদতে থাকি, টুকরে টুকরে কাঁদি, কান্না ভেজে গলায় বলি, মা, ও এসেছিল, আজও ও এসেছিল আমার কাছে। মা বলে, কে কে এসেছিল? আমি বলি, আমার বোনটা, ও এসে জবাব চাইছিল, আমি কিছু বলতে পারিনি মা। হঠাৎ মা ভয় কেঁপে ওঠেন। তিনি ভাবেন আমি বুঝি পাগল হয়ে যাচ্ছি। তিনি ভয় পেতে থাকেন। আমি কখন না জানি আবার লোকে লোকে বলে বেড়াই আমার ভ্রূণ হত্যার কথা, গোপন বিয়ের কথা। মা বলেন, শান্ত হ মা, আগামীকাল তোমার ময়মনসিং নিয়ে যাব, ডাক্তার দেখাবো। তখন আর কেউ তোমার সামনে এসে তোমায় ভয় ডর দেখাবে না। আমি কাঁদতে থাকি। মার সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না। ডাক্তারের কাছে আর আমাকে নিয়ে যাওয়া হলো না। বাবা বললেন, ডাক্তারের কাছে গিয়ে লাভ নেই, ঘটকদের তাড়া দাও, বিয়ে হয়ে গেলেই সব ভুলে যাবে মেয়ে। মা বললেন, তাই হোক, ভালো একটা ছেলে পেলে বিয়ে ফাইনাল করে ফেলতে হবে। ঘটকদের পকেটেও কিছু টাকা পয়সা দেওয়া হয়। ঘটকেরা এবার দ্রুত কাজ করেছে, অনেকগুলো আলাপ জোগাড় করে ফেলেছে এর মধ্যে। কিন্তু বাবার পছন্দ শিক্ষকতার সাথে জড়িত এমন একটা ছেলে। প্রাইমারি স্কুলের শিক্ষক হলে সবচেয়ে ভালো হয়। বাবার পছন্দ মতো ছেলে পাওয়া গেল। ছেলের নাম মেহরাব। খুব সুন্দর চেহারা, অতি আধুনিক, তবে অনেক নর্ম ভদ্র। ছেলে আমাদের বাড়ির আসার আগে ভায়া গিয়ে ছেলেকে দেখে আসবে, ছেলের ঘর বাড়িও দেখবে। পছন্দ হলে ওদের আসতে বলবে, ওরা এসে আমায় পছন্দ করলে বিয়ে। আমাদের এখানেই বিয়ে পড়িয়ে ফেলা হবে। ভায়াকে খবর দেওয়া হয়েছে, ভায়া আসবে 1-2 দিনের ভিতরে। আমার ভয় করছে,
ভয় করছি এই জন্য যে ভায়াকে কিছুই শোনানো হয়নি। তাকে বাড়িতে খবর দিয়ে আনানো হচ্ছে একটা মিথ্যা কথা বলে। বলা হয়েছে যে বাবার অসুখ, এই জন্য তাকে বাড়িতে আসতে হবে। কিন্তু সে এসে যখন শুনবে আমার বিয়ে, তখন সে তো মাকে বলবে ওর বিয়ে মানে পড়াশোনা রেখে বিয়ে কেন? ঘটনা কি? মা অবশ্যই এই প্রশ্নের উত্তর ঠিক করে রেখেছেন। বাবার অসুস্থতার জন্য বাবা ভয় পাচ্ছেন যদি মরে টরে যান, এই জন্য মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের বরকে দেখে যেতে চান। অবশ্য বাবাকে এর জন্য কদিন অভিনয় করতে হবে, বিছানায় শুয়ে থাকতে হবে। ভাইয়া এসে গেছে বাড়িতে। মা যা যা প্ল্যান করেছিল সেইভাবে সব হচ্ছিল। ভাইয়া সব মেনেও নিয়েছিল। শুধু সে বাড়িতে যা বলেছিল তা হলো আমার পড়াশোনা বন্ধ করা যাবে না, বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যেতে হবে। মা বললেন তাই হবে। কিন্তু ও আরশাদ দিন রাতেই যে আবার আমার বোন আমার সামনে এসে উপস্থিত হবে তা কে জানতো? তখন রাত 12টা, সবাই ঘুমিয়েছে কেবল। আমি ঘুমোতে যাব, ঠিক তখন দেখতে পেলাম আমার বিছানায় আমার বোনের তেতলানো শরীরখানা। আমি ওকে ধমক দিয়ে বললাম, যা এখান থেকে, যা বলছি। ও গেল না, উল্টো কান্না জুড়ে দিল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি না আমার মা, মা হয়ে কিভাবে আমায় তাড়িয়ে দিচ্ছ এখান থেকে? আমি বললাম, কে তোর মা? এই যা যা বলছে এখান থেকে। ফোন গেল না। সে বলল, যাবো না, দেখি কি করো আমায়, তাড়াও। আমি ওকে তাড়াতে গিয়ে খাট থেকে নিচে নেমে পড়ে গেলাম। পড়ে গিয়ে কোমরে অসম্ভব ব্যথা পেয়েছি। সেই ব্যথা নিয়ে আমি গলা ছেড়ে কাটতে লাগলাম। ভাইয়া সম্ভবত ঘুমায়নি তখনও। সে দৌড়ে এলো আমার ঘরে, পেছন পেছন মা এবং বাবাও। ভাইয়া এসে বলল, কি হয়েছে তোর না? এ কি, তুই নিচে কেন? আমি বোকার মতো কাঁদতে কাঁদতে বলে ফেললাম, ও ও এসেছিল আবারও। ও এসেছিল, এসে বলেছে, মা কেন আমায় তাড়িয়ে দিচ্ছ তুমি?" ভাইয়ার সঙ্গে সঙ্গে ব্যাপারটা অনেকটাই অনুমান করে ফেলল। সে সন্দেহ মাখা গলায় বলল, মা, তোমরা কি লুকাচ্ছ আমার কাছে বলো তো? মা থতমত খেয়ে কিছু বলতে পারে না, কথা গুলিয়ে আসে। বাবা মাথা নত করে ঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে চলে যায়। ভাইয়া আমায় ধমক দেয়, বলে, কি করেছিস তুই বল? কিসের জন্য তোকে পড়াশোনা বাদ রেখে বিয়ে দিতে উঠে পড়েছে বাবা মা? আমি কিছু বলার আগে মা বলে ওঠেন, কিছু না, ওর মানসিক একটু সমস্যা হয়েছে, কি সব বানানো গল্প বলে বেড়ায়। ভাইয়া বললেন, কি গল্প বলে? ওই যে একটু আগে কাঁদলো, কেঁদে কেঁদে বললো তার সন্তান মারা গেছে। ভাইয়া যে কিনা মার সাথে কোনোদিন গলা উঁচু করে কথা বলেনি, সে আজ মাকে ধমক দিয়ে বলল, মেয়েকে লাই দিয়ে দিয়ে এই পর্যন্ত নিয়েছো তাই না? ছেলেটা কে? কোন ছেলের সাথে এসব হয়েছে? মা চুপ মেরে যায়, মুখে আঁচল চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠলেন। ভাইয়া এবার আমার কাছে আসে, এক চর দিয়ে আমায় ধাক্কা মেরে ফেলে দেয় বিছানার উপর। তারপর আমার চুল টেনে ধরে উঠিয়ে নেয়। আমার চোখ বড় বড় করে লাল করে তাকায় আমার দিকে। তারপর বলে, ছেলেটা কে ছিল? আমি কথা বলতে পারি না, ভয় ভেতরটা কাঠ হয়ে যায়। প্রচণ্ড তেষ্টা পায় হঠাৎ। আমায় চুপ করে থাকতে দেখে ভাইয়া আরেকবার ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয় আমায়। এবার আমি নিজেকে সামলাতে না পেরে গিয়ে পড়ি শক্ত মেঝেতে। পড়ে গিয়ে আমার হাত ছিলে যায়, ঠোঁট কেটে গিয়ে কাটা স্থান থেকে লাল টকটকে রক্ত গড়িয়ে পড়ে। মা দৌড়ে আসে আমার কাছে, আমায় ধরে হাউমাউ করে কেঁদে কেঁদে বলে ওঠে। ভাইয়া হাঁপাতে হাঁপাতে বলে, সত্যি না বললে আমি আজ ওকে মেরেই ফেলবো। বলে ভাইয়া আবার আমার দিকে ছুটে নিয়ে আসে উদ্বিগ্ন হয়ে। কিন্তু ভাইয়াকে মা আসতে দেয় না, বলে, থাম তুই, সব বলছি। মা সব কিছু খুলে বলে ভাইয়ার কাছে। ভাইয়ার রাগ এবার আরও বাড়ে। পাকঘর থেকে দৌড়ে গিয়ে বটি নিয়ে আসে সে, আর গর্জন করে বলতে থাকে, তোকে আজ মেরেই ফেলবো আমি। শুয়োর, তোর এত বড় কলেজা, এত বড় নষ্ট তুই? ভাইয়া পাগলের মতো ছুটে আসছে আমার দিকে, তার হাতে উদ্যত ধারালো বটি। এক কোপ দিলেই শেষ। একটু আগেও আমি ভাবছিলাম কোনোভাবে মরে যেতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু এখন ভয় করছে। মনে হচ্ছে মৃত্যু কঠিন জিনিস। এই মৃত্যুটাকে আশ্রয় নিজেও প্রচণ্ড ভয় পায়। মা চিৎকার করে বলছেন, খবরদার বলছি নেহাল, খবরদার। আরেকবার এদিকে আগাইলে থাপড়াইয়া তোর দাঁত গুঁড়ো করে ফেলবো, বদমাস।
কিন্তু ভাইয়া মাকে ভয় পাচ্ছে না, মার কথা সে কানেও তুলছে না। মা এবার আমায় জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। মধ্যরাতে যদি আগে মাকে মেরে ফেলে তারপর আমায় মারতে হবে। ভাইয়া উপায়হীনভাবে বটিখানা দূরে ছুঁড়ে ফেলে, তারপর দেয়ালের কাছে গিয়ে নিজের মাথা দেওয়ালে শক্ত করে ধরে ঠুকতে থাকে। কান্না ভেজা গলায় গর্জন করতে করতে বলতে লাগলো, তোর মতন এমন লক্ষ্মী একটা মেয়ে কি করে এমন করতে পারে? তুই না ফাহাদ মাস্টারের মেয়ে, লজ্জা করে না তোর? এই মুখ এখনো বাবাকে দেখাস কি করে? মরে যেতে পারিস না নাকি মৃত্যু আসে না তোর কাছে? ভাইয়া কাঁদছে কাঁদছে আর দেওয়ালের সাথে মাথা ঠুকছে। মাথায় ঠোকার কারণে কপাল ফেটে রক্ত বের হচ্ছে, লাল টকটকে রক্ত। দেখলেই ভয় ধরে যায়। আমার হঠাৎ চোখ যায় ভাইয়া যেখানে দাঁড়িয়েছিল তার ডানের খালি জায়গাটার ঠিক ওখানে এসে দাঁড়িয়েছে আমার মৃত ভ্রূণ। তার দুটো চোখ উপড়ানো, মাথা থ্যাতলানো, গায়ে ক্ষত বিখ্যাত। দেখলে ভয় ধরে। সে এসে কেমন করে তাকিয়ে আছে ভাইয়ের মুখের দিকে। আমি ধমকের গলায় বললাম, আবার এসেছি সেখানে, যা বলছি এখান থেকে। ভ্রূণটা বলল, যাব না, মামাকে দেখতে এসেছি। আজ রাতে আমি মামার সাথে থাকবো, সারা রাত মামার মুখে গল্প শুনবো। আমি হাওমাও করে কেঁদে উঠলাম। মা আজকে অস্থির হয়ে বলে উঠলেন, এই তুন্না, মারে, কি হয়েছে তোর? আমি কথা বলতে পারছি না, গোঙাচ্ছি। গোঙাতে গোঙাতে অস্পর্শ করে বলছি, ও আবার এসেছে, আবার ভায়াকে দেখতে এসেছে। মা আমার মুখে গল্প শুনতে চাইও। আমার দাদির সাথে দাঁত লেগে আসছে, মনে হচ্ছে এখনই আমি সেন্সলেস হয়ে যাব। ভায়া দৌড়ে এলো আমার কাছে। তার ওই রাগ, ক্ষোভ, অভিমান সব মুহূর্তে মাটির সাথে মিশে গেছে। সে হাঁচু কেড়ে বসে আমার এক হাত টেনে নিল তার কোলের উপর, তারপর আমার উপর অনেকখানি ঝুঁকে এসে কান্না ভেজে গলায় বলল, তোর না। আমি আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। মুহূর্তে ভাই আমার কাছে এসেছে, আমার হাত ধরে মধুর গলায় ডাকছে আমায়। আমি ভাইয়ের দিকে তাকাতে চাইলাম, তার ডাকে সাড়া দিতে চাইলাম, কিন্তু সম্ভব হলো না। এর আগে শরীর কাঁপতে লাগলো কেমন, তারপর সেন্সলেস হয়ে গেলাম আমি। চোখ খুলল আমার আধা ঘন্টা পর। চোখ খুলে দেখি আমি খাটের উপর শুয়ে আছি। মা আমার মাথায় পানি ঢালছে, বাবা খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে, আর ভায়া তখনও আমার হাত ধরে বসে আছে। আমার দিকে তাকিয়ে তার চোখ টলমল করছে জলে। আমার চোখের পাতা খুলতেই দেখি সে টপ টপ করে চোখ থেকে পানি কয়েক ফোঁটা জল ছেড়ে দিল। তারপর এই কান্নার মাঝেই হেসে ফেলল শব্দহীনভাবে। আমার হাতটা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এখন কেমন লাগছে তোর না? আমি কান্না মাখা গলায় বললাম, ভালো। ভায়া এক হাত তার চোখ মুছতে মুছতে বলল, আমার ওপর রাগ করেছিস খুব না? আমি কেঁদেই ফেললাম এবার শব্দ করে। ভাইয়া আমার চোখ মুছিয়ে দিলেন। আমি ভেজে গলায় বললাম, ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে তখন কিছু বুঝতে পারিনি, তোমাদের কারোর কথাই তখন মনে আসেনি। একটা অন্ধ মোহে পড়ে একটা ছেলেকে ভালোভাবে না জেনে না বুঝে এসব করা ঠিক হয়নি। ভাইয়া মৃদু হাসলো, হেসে বলল, ভুল করার পর ভুল বুঝতে পারে সে জ্ঞানী মানুষ, আর ভুল বুঝতে পারার পর যে ভুল শুধরে নিতে পারে সে মহৎ মানুষ। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এই জন্য তুই জ্ঞানী মানুষ হিসেবে প্রমাণিত হলি। এখন এক কাজ কর, ভুলটা শুধরে নে। আমি মৃদু হাসলাম, হেসে বললাম, আমি আর কোনোদিন কাউকে সামান্য দুঃখও দিব না, কোনোদিনও না। আমি তোমাদের সব কথা মেনে নিব। তাহলে আজ থেকে কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না এবং তোর অতীতকে চিরতরে ভুলে যেতে হবে। আমি বললাম, ভুলে যাব মা। মা এবার ভাইয়াকে বললেন, নেহাল, তুই আগামীকাল বাহারটা যাবি, ছেলেটাকে গিয়ে দেখে আসবি, ওদের বাড়িঘর ফ্যামিলি সব দেখবি, আশেপাশে মানুষদের সাথে কথা বলে ছেলের সম্পর্কে তথ্য জোগাড় করবি। সব কিছু ভালো হলে ছেলেকে আসতে বলবি, সাথে মুরব্বীরাও আসবে। ভাইয়া মার কথার খানিক সময় পর চুপ করে রইল, তারপর বলল, তোর আর বিয়ে হবে না। বাবা মা দুজনেই চমকে উঠলেন। মা খানিক সময় হা করে থেকে সামান্য তুতলে বললেন, মানে কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি তোর আর বিয়ের সময় হয়নি এখনো। ওর অনেক পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তারপর বিয়ে। মা ভেঙচিয়ে বললেন, বিয়ের সময় এখনো হয়নি তুই বলতে চাইছিস? ভাইয়া বলল, তাই। মা বলল, তো সে নিজে নিজে যে বিয়ে করলো ওটা কি?
বিয়ের সময় না হলে সে বিয়ে করলো কিভাবে? ভাইয়া খানিক সময় চুপ করে রইল, তারপর বলল। মা একটু আগে তোর না কি বলেছে শুনেছিলে? মা অবাক হয়ে বললেন। কি বলেছিল? ও বলেছিল সে ভুল করেছে, আর কখনো এমন ভুল করবে না। অর্থাৎ ও যে বিয়ে করেছে ওটা তার ভুল, সত্যি সত্যি কোনো বিয়ে নয়। মা বললেন। তোকে মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি নেহাল? পাগলের মতো বকছিস? শোন, আজগুবি কথাবার্তা বাদ দিয়ে এখন ঘুমাতে যা। কাল সকালে নাস্তা করে তুই ছেলের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবি, বুঝলি? ভাইয়া বললেন। বুঝেছি, আগামীকাল রায়হাট যাব আমি। গিয়ে ছেলের সাথে কথা বলবো। বলবো, এই হারামজাদা, তোর সাহস কত বড়, তুই আমার বোনকে বিয়ে করতে চাস? মা কপাট রাগ দেখিয়ে এখান থেকে উঠে যেতে যেতে বললেন। ঢং হচ্ছে ঢং। কাল কিংবা পরশু যখন সব জানাজানি হবে তখন কেমন হবে? আর ঢাকায় তো এতক্ষণে ওর সব বন্ধু বান্ধব সহপাঠীরা জেনে গেছে। ওদের সামনে আর কখনো যেতে পারবে ও? নাকি লাজ শরম জলের সাথে মিশিয়ে খেয়ে ফেলেছে একেবারে? কথাগুলো বলে মা এখান থেকে চলে গেলেন। এবার আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। মার কথাগুলো মিথ্যে নয়। ঢাকায় আমার সাথে যে মেয়েটি হসপিটালে গিয়েছিল সে আমার ভালো বন্ধু নয়। ওর সাথে আমার শুরু থেকেই নানান কিছু নিয়ে অমিল। দিনে অন্তত 3 বার করে ওর সাথে ঝগড়া হতো আমার। তবুও বেচারি সেদিন কি মনে করে যে আমায় নিয়ে হসপিটালে গেল তা আল্লাহই ভালো জানে। সে যাই হোক, মুদ্রা কথা হলো আমার দোষ খুঁজে পেয়ে এতক্ষণে বোধ হয় সে হোস্টেল আর ক্যাম্পাসে প্রতিটি মানুষের কানে কানে পৌঁছে দিয়েছে। সম্ভবত গত কয়েকদিন হোস্টেলে আর ইউনিভার্সিটির হট নিউজে ছিলাম আমি। ভাইয়া আমার মুখ কালো করে শুয়ে থাকতে দেখে বলে। কিরে, মার কথায় মন খারাপ হয়েছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, হুম। ভাইয়া এবার আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে তারপর বলল, তুই আগামী সপ্তাহে আমার সাথে ঢাকায় যাবি, হোস্টেলে উঠবি। আমি ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, ওরা যেসব জেনে গেছে ভাইয়া। জেনে গেলে কি হয়েছে? তুই না বললি এটা তোর ভুল? তোর ভুল তুই বুঝতে পেরেছিস এবং তুই এসব পুরনো ব্যাপার ভুলে যেতে চাস। এটা তোর মহৎ কাজ। আর যারা তোর মহৎ কাজে বাধা দিবে, তোর নামে কোচ্ছা রটাবে, এটাকে তুই দেখবি কেন? তোর তো পেছনে ফিরে তাকাবার সময় নাই। তুই আগে বাড়াবি, এগিয়ে যাবি শত্রুদের মুখে চুলকানি মেখে দিয়ে। সবসময় মনে রাখবি তুই ভুল করেছিলি। এই ভুলটাকে যে করে হোক শুধরাতে হবে। বাবা মা আর ভাইয়ের মুখে হাসি ফোটাতে হবে। আজ যারা তোকে নিয়ে হোস্টেল আর ইউনিভার্সিটিতে হাসবে তামাশা করবে, তারাই একদিন তোর সফলতা নিয়ে লজ্জিত হবে। আমি হেসে ফেললাম আনন্দে এবং এক ধরনের চাপা উত্তেজনায়। ভাইয়া বললেন, তবে মনে যেন থাকে সুযোগ একটাই, আর নতুন করে কোনো ভুল করা যাবে না, আর অতীতকে কোনোভাবে টেনে আনা যাবে না সামনে। আমি বললাম, তাই হবে। সকালবেলা মা ভাইয়াকে ডেকে বলল, কিরে, তোর না বারহাট্টা যাওয়ার কথা? ভাইয়া বলল, কাল রাতেই তো বললাম তোর না এখন বিয়ে করবে না, পড়াশোনা করবে। পড়াশোনা করে কি হবে? জজ ব্যারিস্টার? নাকি আবার মুখ পুড়বি? ভাইয়া এবার মার কাছে গেল। পেছন থেকে মাকে জড়িয়ে ধরে মার আঁচলে মুখ ঘেঁষে বলল, মা, তোমার মেয়েকে অনেক বুঝিয়েছি, সে এখন ম্যাচিউর, এখন আর বাচ্চাদের মতো কোনো ভুল করবে না। আরেকটা কথা হলো, তুমি যে ওকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছো, বিয়ের পর যদি আবার কোনো সমস্যা হয়, যদি কোনো কারণে ওদের সংসার ভাঙে, এখন তো অহরহ এমন হচ্ছে, ছেলে মেয়ের মধ্যে মিল হচ্ছে না তো ডিভোর্স। কোনোভাবে ছেলে মেয়ে কিংবা মেয়ের ছেলের খারাপ কোনো অতীত শুনে ফেললো, ওকে ডিভোর্স। পুত্রবধূ শ্বশুর বাড়ির মন মতো হয়নি, হয়ে গেল ডিভোর্স। তো তোমার মেয়ে যদি যোগ্য না করে বিয়ে দাও, যদি ওর নিজে কিছু করার যোগ্যতা না থাকে, যদি স্বামীর ওপর নির্ভর করে থাকতে হয় ওকে, যদি কোনো কারণে ওদের আবার সংসার ভাঙে, ডিভোর্স হয় ওর, তখন ভাবতে পারো কি হবে। মা এবার চুপ মেরে যায়। বাবা বললেন, নেহাল, এমন করে তো ভাবিনি আমরা বাবা। আমিও মনে মনে বলি, এমন করে তো আমি কখনো ভাবিনি। ভাইয়া এবার বললেন, পড়াশোনা করে নিজেকে যোগ্য করে তুলে আল্লাহর রহমতে কোনো বিপদ এসে তোকে কাবু করতে পারবে না। আজকাল যে মেয়েরা আত্মনির্ভরশীল হচ্ছে তাদের মতো সুখী আর কেউ নয়। মা, তুমি তোমার মেয়েকে সুখী হওয়ার পথ থেকে দূরে ঠেলে দিও না। মা বললেন, তোর কথাই যথার্থ, তুই যাই বলবি তাই হবে। ভাইয়া বললেন, তাহলে আগামী সপ্তাহে আমি তন্নাকে নিয়ে ঢাকায় যাব। ওর আরও 2 মাস সময় আছে ফাইনাল এক্সামের। 2 মাস পড়াশোনা করতে পারলে ও অনেক ভালো করবে। মা বললেন, তা যা, আগামী সপ্তাহে যা। এই সিদ্ধান্তর পর একটা ভয় ঢুকে গেল আমার মনে। এই যে আমি আবার হোস্টেলে ফিরবো, তখন কেমন হবে? ওরা যখন আমায় শুনিয়ে শুনে ওসব মন্দ কথা বলবে, আমি সহ্য করতে পারবো তো? আর ইউনিভার্সিটি বা কীভাবে যাব?
ছেলে মেয়েরা আঙ্গুল তুলে দেখিয়ে দেখে বলবে, এই দেখো প্রস্টিটিউটটা আসছে। শুধু এতটুকু না, এর চেয়েও খারাপ কথা তো বলতে পারে। তখন তখন সব কিছু আমি মেনে নিতে পারবো তো? সহ্য করতে পারবো তো সব কিছু? 7-5 চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। বাড়ি থেকে যাওয়ার সময় মা খুব কাঁদলেন, আমায় জড়িয়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে বললেন, তোরে অনেকে অনেক কিছু বলবে, তুই চুপচাপ শুনবি, কিন্তু কোনো কথা বলবি না। মনে রাখিস, যে সহ্য করে সেই বড়, যে বলে সে কখনো বড় হতে পারে না। আমি বললাম, তুমি টেনশন করো না একদম মা, আমাকে নিয়ে আর ভাবতে হবে না। আমি ঢাকায় যাচ্ছি, এখন শুধুমাত্র একটাই উদ্দেশ্য, এখান থেকে একটাই কাজ আমার, পড়াশোনা করা, নিজের ক্যারিয়ার করা। লোকের মন্দ কথা শোনার সময় আছে নাকি আমার? বাবা দাঁড়িয়েছিলেন একটু তফাতে। আমার এই কথাটা শোনার পর তিনি এগিয়ে এলেন আমার কাছে, এসে আমার একটা হাত মুঠোয় ধরে বললেন, তারপর সেই হাত তার বুকের কাছে নিয়ে গিয়ে বললেন, আমার মন বলছে তুই বড় হবি, প্রতিষ্ঠিত হবি, হয়তো অনেক বাধা আসবে, ঝড় ঝাপটা পোহাতে হবে। এইসব দমে গেলে চলবে না। বিপদ কাটিয়ে পারলেই মানুষ সফল হয়, উঠতে না পারলেই ব্যর্থ। ব্যর্থ কেউ কখনো মনে রাখে না, এমনকি নিজের পিতাও না। সফলদের সবাই মনে রাখে, তাদের গুণগান গায়, পিতাও পরিচয় দিতে গর্ববোধ করে। এখন গ্রামের সবার কাছে তোর পরিচয় ফরহাদ মাস্টারের মেয়ে। আমি চাই তুই এমন জায়গা যা, যেন মানুষ আমার পরিচয় বলতে গিয়ে বলে অমুকের বাবা। আমি ভেবেছিলাম আর কাঁদবো না, বাড়ি থেকে শুকনো চোখ নিয়ে যাব। আমি ভেবেছিলাম সেদিন রাতের পর থেকে আমার চোখের জল সব আপনা আপনি শুকিয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আমার ধারণা ভুল প্রমাণিত হলো। ফাগুনের আদো শীতল হাওয়ায় বাবার বুকে জলের মতো ঝাপটে পড়লাম আমি। বাবা আমায় শক্ত করে জড়িয়ে ধরেছেন তার বুকের ভেতর। আমিও একটা ছোট্ট টুনটুনি পাখির ছানার মতো বাবাকে পেয়ে সাদা হাওয়ায় লোমেশ বুকের ভেতর লুকিয়ে পড়লাম, আর কাঁদতে কাঁদতে ভিজিয়ে দিতে লাগলাম বাবার বুকের সাদা সাদা লোমের ক্লান্ত শরীর। বাবাও হয়তো কাঁদছেন ভেতরে ভেতরে। পুরুষেরা যে এমনই, ওরা কাঁদে, ভয়ঙ্কর রকম কাঁদে, কিন্তু কেউ দেখতে পায় না। ওরা মেয়েদের মতো চোখ ভিজিয়ে কাঁদে না, টপ করে গালবেই জল ফেরে ওরা নিচে না। ওরা নিচে শব্দ করে কাঁদতে পারে না, নিজে ওরা লুকিয়ে লুকিয়ে কাঁদে। ওদের কান্নার শুরু থেকে শেষ বুকের ভেতর আমি শুনতে পাচ্ছি, এখন খুব স্পষ্ট শুনতে পাচ্ছি আমি বাবা কাঁদছে। বাবার বুকের ভেতর কান্নার শব্দ হচ্ছে, জল গড়িয়ে পড়ছে মনের চোখ থেকে, টপ 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 করে শব্দ হচ্ছে সেই জল গড়িয়ে পড়ার। বাবারা এমন কেন? সন্তানকে ভীষণ 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 রকমের ভালোবাসে, অথচ তার সন্তান কোনোদিন তা বুঝতেই পারলো না। ভাইয়া তাড়া দিল, বলল, তোমরা যা শুরু করেছো, ট্রেন তো মিস হবেই। যা মা যা, কাঁদিস না কেমন, মন খারাপ করিস না কখনো কোনো কিছু নিয়ে। সব সময় ভাগ্যের উপর বিশ্বাস রাখিস, ঠিক মতো নামাজ আদায় করিস। কেউ কখনো কটু কথা বললে তুই উত্তর দিস না সাথে সাথে, তুই বরং এইসব কথা এসে তোর আল্লাহর কাছে বলিস। যায় নামাজে বসে ইচ্ছে মতো কাঁদিস। শোন মা, মানুষের দরবারে কেঁদে কেটে এক সাগর জল ফেলার চেয়ে আল্লাহর দরবারে এক ফোঁটা জল ফেলা বেশি উত্তম। আমি চাই তুই উত্তম কাজটাই করবি। আর জ্ঞানীরা কখনো ভুল করে না, তুই জ্ঞানী মানুষ, দ্বিতীয় ভুল তোর মাধ্যমে কিছুতেই হতে পারে না। আমি বাবাকে কথা দিলাম। বাবার হাত ধরে বললাম, আমি আর ভুল করব না বাবা, ইনশাল্লাহ। ঝকঝক করে ট্রেন ছুটেছে। আমি জানালার পাশে বসেছি, ভাইয়া আমারও পাশে। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, তো না, তোকে অনেক সুন্দর লাগছে, কেমন সুখী সুখী দেখাচ্ছে। আচ্ছা, তুই কি মনে মনে অনেক আনন্দিত কোনো কারণ নিয়ে? আমি হেসে ফেললাম, বললাম, অফকোর্স আনন্দিত, কারণ আমি তোর মতো এমন লক্ষ্যে একটা ভাই পেয়েছি এই জন্য। ভাইয়া বলল, খুশি হলাম শুনে। আচ্ছা শোন, ভাইয়ের জন্য তুই কি কি করতে পারবি বলতো? আমি আবার হাসলাম, এবার হাসলাম গাঢ় করে, কিন্তু শব্দহীন। তারপর বললাম, সব কিছুই করতে পারি, যা বলিস তাই করব ইনশাল্লাহ। ভাইয়া হাসলো, হেসে বলল, যদি বলে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়তে? আমি ঝটপট বলে দিলাম, তাও পারবো। ভাইয়া এবার বলল, এভাবে ঝটপট করে উত্তর দিলে তো হবে না, একটু ভেবে বলতে হবে। চিন্তা ভাবনা না করে যে কথা বলে সে হলো গর্দভ।
তুই জ্ঞানী মানুষ অনেক ভেবে চিন্তে কথা বলে। আমি এবার অনেকক্ষণ ধরে ভাবলাম, তারপর বললাম, ভাইয়া আমি জানি কারোর কথায় মরতে যাওয়া বোকামি, কিন্তু তোর প্রতি আমার যে ভালোবাসা আর সম্মান আছে তার জন্য আমি মরতেও কখনো দ্বিধাবোধ করব না। ভাইয়া এবার আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, তোর কোনো পরিবর্তন হয়নি। তুই কি করবি জানিস? আমান ফিরে আসলে ওকে আবার অ্যাকসেপ্ট করে ফেলবি। আমানের নামটা শুনে ঘেরে নেয় আমার মুখে থুতু জমে উঠল। জানালা দিয়ে সত্যি সত্যি আমি একদলা থুতু ফেললাম। তারপর বললাম, ভাইয়া এই কুকুরটার নাম আর কখনো আমার সামনে উচ্চারণ করিস না। আমি ওকে একটা কুকুরের চেয়েও বেশি ঘৃণা করি। ভাইয়া হাসলো, হেসে বলল, কিন্তু ও যখন ফিরে আসবে 10টা মিথ্যা বলে তোকে 7 পাঁচ বোঝাবে, তখন তো একেবারে গলে যাবি, দরদ উদলে উঠবে একেবারে। আমি প্রায় কান্না করে দিলাম। চুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ার আগেই ফায়া হাতের তালু বাড়িয়ে দিল, করিয়ে নিল আমার চোখের জল। যেন এটা সাধারণ কোনো জল নয়, যেন অমূল্য কোনো রত্ন। ভায়া বলল, আর কাঁদিস না, আমি বলছি তুই সাকসেস হবি ইনশাল্লাহ। আমি ভাইয়ের দিকে তাকালাম। ভায়া হাসছে। আসলে ভায়াকে অনেক সুন্দর লাগে হাসলে। হোস্টেলের বারান্দায় পা ফেলতেই আমার বুকটা কেমন ধক করে উঠল। বাড়ি থেকে গাড়ি নিয়ে আসা বাবা মা ভায়ার মোটিভেশনালগুলো মুহূর্তেই উবে গেল। এই যে বারান্দা দিয়ে হেঁটে এসছে একটা মেয়েটার সাথে কোনো দিন আমার কথা হয়নি, তবে এই হোস্টেলেই থাকে, আমার ইউনিভার্সিটিতে পড়ে, সম্ভবত আমার ব্যাচমেন্ট। প্রাইভেট ইউনিভার্সিটিতে এগুলো পরিচিত টরিচিতর ব্যাপারটাই অত গুরুত্বপূর্ণ নয়। মেয়েটা হেঁটে হেঁটে এদিকেই আসছে, যেন আমায় কিছু বলবে। আচ্ছা, ওকে আমায় জিজ্ঞেস করবে বাচ্চাটার কি হলো, এমনভাবে বলবে যে এই তোমার বেবি হয়েছিল তোর না, ছেলে না মেয়ে। আমার কান্না এসে যাচ্ছে, ঠোঁট কেমন ধীর ধীর করে কাঁপছে, নাকের সর্দি জমে উঠেছে। আমি আমার মাথার ওড়নাটা ভালো করে টেনে মাথা নত করে হাঁটছি। আমার হাতে ব্যাগটাতে কয়েক সেট কাপড় ছাড়া আর তেমন কিছুই নেই, তবুও মনে হচ্ছে এই ব্যাগটা বিরাট ওজনের। এই ব্যাগ নিয়ে হাঁটতে আমার কষ্ট হচ্ছে। মেয়েটা আমার সামনে এসে গেছে, একবারে কাছে এসে গেছে। ওকে দেখে বোঝা যাচ্ছে সে এখন মুখ খুলবে, তারপর কথাটি বলবে। আমি কি ওর কথাটি সহজে নিতে পারবো? মেয়েটি আমায় কিছুই বলল না, হেসে হেসে আমায় পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তবে ওর এই চলে যাওয়াটাই আমার আরও বেশি কষ্ট হলো। মনে হলো ওর এই হাসিটা স্বাভাবিক কোনো হাসি নয়, এই হাসিটার রহস্যের। এই হাসিটা ও হেসেছে আমার প্রতি ঘৃণা ছুড়ে দিতে। ও আমার সামনে দিয়ে হেসে যেতে যেতে আমায় একটা বুঝিয়ে দিয়ে গেছে, আমি হাসার পাত্রী। আমায় দেখে মানুষ এমনিই হাসবে, বরং এটাই স্বাভাবিক। আমার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। ভয়ঙ্কর রকমের শক খেলাম আমি। ঘরটা বাইরে থেকে লক করা, প্রতিটা রুমে দুজন করে থাকে। আমার রুমে থাকতো অ্যালিজা কি এই রুম ছেড়ে দিয়েছে? ছেড়ে দিলে তালাবদ্ধ কেন? তারপর মনে হলো কী সব আবল তাবল ভাবছি আমি। ও হয়তো কোথাও গিয়েছে, আর কোথাও গেলে তো তালা লাগিয়ে যাওয়াই স্বাভাবিক। এই হোস্টেলটা অনেক শৃঙ্খলবদ্ধ, যা হবে ঘরের ভেতরে। মেয়েরা আড্ডা মারুক আর ঝগড়া করুক সব রুমের ভেতরে, বাইরে কোনো কিছু না। এমনকি কোথাও যাওয়ার প্রয়োজন হলেও মেয়েরা বারান্দায় নামে না। এছাড়াও সবসময় ভেতরে দরজা বন্ধ থাকে। এমনকি কোথাও যাওয়ার প্রয়োজন হলে মেয়েরা বারান্দায় নামে, এছাড়াও সবসময় ভেতরেই থাকে, দরজা বন্ধ থাকে। আমি তখনও দাঁড়িয়ে আছি আমার ঘরের সামনে। এখন ক্লান্তি লাগছে, মাগরিবের আজান পড়ে যাবে মনে হচ্ছে। ঘড়ি দেখছি, 1 ঘন্টা 23 মিনিট ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছি, নড়ছিও না ভয়ে। কেউ দেখে ফেললে যদি ওসব কথা জিজ্ঞেস করে বসে। হাতে ফোন আছে, সেই ফোনের 2টো সিম কার্ডই নতুন, পুরনো সিম কার্ড নষ্ট করে ফেলেছি। আমার ভয় ছিল যে কেউ যদি ওই নাম্বারগুলোতে ফোন দিয়ে জিজ্ঞেস করে এসব ব্যাপারে। হোস্টেলের ওরাও তো জিজ্ঞেস করতে পারতো, তখন কি উত্তর দিতাম আমি? তাছাড়া ঢাকায় ফেরার কোনো আশাও ছিল না আমার। মনে মনে বাবা মার সিদ্ধান্তই মেনে নিয়েছিলাম। এতদিন অন্যের ঘর সংসার সামলাতাম, হয়তো এখন এই দরজার সামনে দাঁড়িয়ে না থেকে চুলোর ভেতর লাকড়ি গুজে দিতাম। চুলোর ঝাঁঝালো ধোয়া সহ্য করতে না পেরে একটু পর পর খুব করে কাশতাম। এতক্ষণ যা ভয় পেয়েছিলাম তাই হলো। আমার রুমের পাশের রুম থেকে বেরিয়ে এলো সেই মেয়েটি যে আমায় হসপিটালে নিয়ে এসেছিল। ওর নাম পিয়া। আমায় দেখে যেন একটা ধাক্কা খেলো, তারপর সে একগাল হেসে বলল,
আরে দোস্ত তুই, আমি কি সত্যি দেখছি না মিথ্যে? বল বল, সত্যি সত্যি তোকে দেখছি। ইউ আর টিনা বেবি। আমি লজ্জায় পড়ে গেলাম এবং দুঃখ হচ্ছে আমার। কথা বলতে পারছি না, কি বলবো না বলবো বুঝতে পারছি না, তাই আঙ্গুল করছি। এমন হয় প্রথম প্রেমের বেলায়, প্রেমিকের সামনে কথায় কোনো উত্তর করতে পারে না সব মেয়েরাই আঙ্গুল কুটে বোকার মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু আমার হলো উল্টো। আমি একটা পরিচিত মেয়ের সামনেই এমন করছি। পিয়া শব্দ করে হাসলো, তারপর আমার চোখের সামনে ওর হাতের এক পাশ এপাশ নাড়িয়ে বলল, কি রে, কথা বলছিস না কেন? ঘুমাচ্ছিস? ওহ সরি। তুই তো আর হস না যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবি। তুই হলি মানুষ, মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারে না, তবে প্রেমিকের গায়ের সাথে মিশে গেলে পারে। চার ঠ্যাঙ্গে দাঁড়িয়ে ঘুম, আহ কি আরাম। আমার চোখ জলে ভিজে উঠেছে, কান্না পাচ্ছে ভীষণ। ইচ্ছে করছে ফিরতে ট্রেন ধরে সোজা বাড়ির দিকে ছুটে যেতে। ওদিকে এলিজাও আসছে না। পিয়া আমার জ্বর ভরা চোখ দেখে বলল, ও মা, চোখে যে জল এসে গেল একেবারে বেচারির। এই, আমি কি তোকে মন্দ কিছু বলেছি রে? আমি কি বলেছি তুই একটা ছেলের সাথে সেক্স করে প্রেগনেন্ট হয়েছিস? বলেছি এসব? তারপর আবার অ্যাবর্শন করে হাত পা চোখ হাত নাক মুখ হয়ে যাওয়া একটা বেবিকে কসাই ডাক্তার দিয়ে খুন করেছিস বলেছি? আমি কান্না ভেজে গলায় বললাম, প্লিজ পিয়া, তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমায় এভাবে লজ্জা দিও না, প্লিজ পিয়া, প্লিজ। আমি কাঁদছি, মুখে ওড়না চেপে ধরে কাঁদছি, আর মনে মনে ভয় পাচ্ছি কেউ যদি হঠাৎ এসে দেখে ফেলে এভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। ভেবেছিলাম আমায় এভাবে কাঁদতে দেখে পিয়ার মায়া হবে, সে তো আমায় সান্ত্বনা দিবে, আমার সাথে আর দুর্ব্যবহার করবে না। কিন্তু এসবের কিছু করলো না সে। মুখটাকে কেমন ভেঙচি কেটে সে তার ঘরের দরজা টাস করে বন্ধ করে দিল আমার মুখের উপর দিয়ে। আমি বোকার মতো ওর দরজা বন্ধ করার দিকেই তাকিয়ে রইলাম। দীর্ঘ 3 ঘন্টা রুমের সামনে দাঁড়িয়ে থাকার পর এলিজার নাগাল পেলাম। এলিজা আমার জুনিয়র, অবশ্য ডিপার্টমেন্ট আলাদা। আমি পড়ি ইংরেজিতে আর ও পড়ে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে। ও আমার থেকেই দূরে দাঁড়িয়ে থেকে ফিক করে হেসে দিল। ওর হাসি দেখে আমার ভেতরে ভয় জেগে উঠল। মনে হলো এলিজাও আমার নিয়ে মজা করে হাসছে। আমি ওদের কাছে ঘৃণা পাত্রী তা হাসি হাসি দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমায়। এলিজা কাছে আসছে আর ওর হাসি বাড়ছে। মনে মনে নিজেকে আমি স্থির করে নিচ্ছি। পিয়া একটু আগে অনেক কিছু বলেছে, এখন বলবে এলিজা। আমাকে শুনতে হবে আর হজম করে ফেলতেও হবে এসব। আমাকে কোনো উত্তর দেওয়া যাবে না। আমার কান্না পাচ্ছে। আমি কি করে এই হোস্টেলের দিনগুলো পার করব? একটা দিনই তো আমার কাটবে বলে মনে হচ্ছে না। এর চেয়ে তো বিয়ে করে অন্যের ঘর সংসার সামলানোই ভালো ছিল। ভাইয়ের কথা মানা আমার মোটেও উচিত হয়নি। ভুল করেছি আমি, আরেকটা বড়সড় ভুল করে ফেলেছি আমি। এলিজা কাছে এসে বলল, আপু কেমন আছেন আপনি? আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। যাক, বাঁচা গেল। তাহলে এলিজা এসবের কিছুই জানে না, আর ঘটনার দিন সে হোস্টেলে ছিল না। তার দাদির অসুস্থতার কারণে সে বাসায় ছিল, নয়তো সব কিছু জেনে যেত। মনে মনে আমি পিয়াকেও ধন্যবাদ দিলাম। ভাবলাম আমি তাকে যা ভেবেছি আসলে সে এমন না। হয়তোবা সে কারোর কাছেই বিষয়টা বলেনি, শুধু শুধু আমার উপর রাগটা ছেড়েছে। ওই যে আমাদের পুরোনো দিনের ঝগড়া করার অভ্যাস, ওই অভ্যাস থেকে এমনটা করেছে সে। কিন্তু রুমে গিয়ে দৃশ্যটা বদলে গেল। ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানা ঠিক করছে আমি, তখন এলিজা বলল, আপু, ভাইয়া কি পরে কোনো যোগাযোগ করেনি? ওর মুখ থেকে কথাটা শুনে ভেতরটা আমার কেঁপে উঠল, মাথাটা ঘুরতে লাগলো। আমি তবুও নিজেকে ঠিক রেখে বললাম, কোন ভাইয়ের কথা বলছিস? এলিজা সামান্য হাসির ভাব করে বলল, আপনার হাজব্যান্ডের কথা বলছি। আমার না কি যেন নাম, ওই যে আপনাকে ফেলে রেখে কোথায় জানি নিরুদ্দেশ হয়ে গেছে। আমি চুপ করে গেলাম একেবারে। এখন আর কথা বলা যাবে না। পিয়ার প্রতি যে মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া পেশ করেছিলাম, এর জন্য এখন দুঃখ হচ্ছে। আর মনে হচ্ছে পিয়া শুধুমাত্র ঝগড়া মেয়ে নয়, ও একটা অমানুষ। ওর সন্দেহ ছিল আমার প্রতি আগে থেকেই, বরং এমন একটা সুযোগই খুঁজছিল সে। সেদিন এলিজা বাসায় চলে গেল, আমিও একা সেন্সলেস হয়ে গেলাম। পিয়ার চোখেও পড়ে গেলাম সেন্সলেস অবস্থায়। সে নিয়ে গেল হসপিটালে, আর সব কিছু জেনে গেল। ঝগড়া হয় ওর সাথে, এর বেশি কিছু নয়। তাও এই ঝগড়া এইসব বড় কিছু নিয়ে তাও নয়, আর ঝগড়াও খুব বড় তাও নয়। এই সামান্য একটা বিষয়ের জন্য পিয়া আমার সাথে
এমনটা ঘটতে পারলো? না জানি আরো কত কি করে বেড়েছে আল্লাহ জানে। এলিজা আগে আমার প্রচণ্ড ভয় পেত। ভয় পাওয়ার কারণ ছিল, ও যখন প্রথম প্রথম হোস্টেলে উঠলো তখন একদিন আমার সামনে ওর বন্ধুর সাথে ফোনে একটা স্ল্যাং শব্দ ব্যবহার করলো, যা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি সেদিন নিজেকে সামলাতে না পেরে ওর গালে একটা চড় বসিয়ে দিলাম। চড় খেয়ে ও বোকার মতো তাকিয়েছিল আমার দিকে। আমি তখন ওর কাছে টেনে নিলাম, আদর করে বললাম, বড় বোনদের সামনে এভাবে কথা বলতে অভদ্রতা বলে এবং চরম বেয়াদবি, আর কখনো এরকম করিস না। এলিজা লজ্জায় লাল হয়ে যেতে যেতে বলেছিল। সরি আপু, আর কখনো এমন হবে না। এরপর থেকে আমায় বড় বোন বলে সম্মান করে কথা বলতো। আমার সামনে দিয়ে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে চাইতো। কথা বললে আমার সাথে ভয় কাঁপতো। ফার্স্ট ইয়ারের মেয়েগুলো এমনই হয়। এরা একটা বছর ইউনিভার্সিটি সিনিয়রদের সাথে মুরগি হয়ে থাকে। না থাকতে চাইলে এদের মুরগি করে রাখা হয়। এলিজার সাথে ওই ঘটনাটা ছাড়া আর কখনো খারাপ ব্যবহার করিনি আমি। নিজের বোন ভেবে ওকে তুই তোকারি করি। নিজের জন্য কোনো ভালো খাবার বাইরে থেকে আনলে ওকে না দিয়ে মুখে দিই না। আর এই মেয়েটাই আজ আমায় গা দিয়ে পচা কথা বলছে। এলিজা এবার টেবিলের সামনে চেয়ার টেনে বসতে বসতে বলল, আপু, আপনার প্রেগন্যান্সির কয় মান্থ হয়েছিল?